সুপ্রিয় দর্শক, ঈদ মোবারক। মোহনা স্টার ইনসাইটস নিয়ে আমি রুম্পা ফারজানা হাজির হয়ে গেলাম এমন একটি পর্বে যেখানে উপস্থিত আছেন এমন একজন অতিথি যার ভিডিও চটজলদি ফলোয়ার পায় এবং ভক্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় অনেক থেকে অনেক। আমাদের সাথে উপস্থিত আছেন অরি চৌধুরী। অরি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আপনাকে পেয়ে আগে আপনার নামটা সম্বন্ধে জানতে চাই। অরি চৌধুরী, আমার নিজেরও উচ্চারণ করতে একটু কষ্ট হচ্ছে, আপনার নামটা নিয়ে যদি একটু বলতেন। আমার নাম হচ্ছে অউরি। বলতে বলতে এটা অউরি হয়ে গেছে, বাট আপনি যদি গুগল ট্রান্সলেটরে দেন এটা আসবে অউরাই। কিন্তু নামটা এত ডিফিকাল্ট বলে আমার বাড়ির লোকজন সব আমাকে আমার ডাক নামে ডাকে, উইচ ইজ উষ্ণ। উষ্ণ 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 ইজ বেটার। আমি কি আপনাকে উষ্ণ ডাকতে পারি? আজকে কিন্তু আমরা আড্ডা দিব উষ্ণ। প্রথমে যদি জানতে চাই আপনার কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে, আপনার তো প্রচুর ফলোয়ার, এই কন্টেন্ট আপনি কি করে আপনার যাত্রা শুরু করলেন? আসলে সত্যি কথা বলতে আমার কখনোই কোনো প্ল্যান ছিল না এরকম যে কন্টেন্ট ক্রিয়েটার হব অথবা এত পপুলার হুটহাট করে হয়ে যাব। হয়ে গেছে, এটা বলতে আমার ভালোবাসা লোকজনের, বাট আমার প্ল্যান কখনো ছিল না। প্রথম ভিডিওটা যেটা ভাইরাল হয় আর কি, সেটা আসলে আমার নিজের আইডি থেকে পোস্ট করা, ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা। ওইটা দেখে আমার বাবা বললেন যে তোর একটা ফেসবুক পেজ রাখা দরকার, তুই কর এগুলো। মানে অনেক থেকে না যে অনেকে অবস্টিকেল ফেস করে, এরকম যে পারিবারিক ঝামেলা হচ্ছে, কেউ নিচ্ছে না। আমারটা সম্পূর্ণই উল্টা। এখন আমি কম ভিডিও দিব না, বাড়িতে তুই ভিডিও কেন দিচ্ছিস না? তো কি হয়েছে, ভিডিও তো দিতে হবে, এন্টারটেইন করতে হবে। স্পেশালি আমার দাদি আর আমার খালা, এরা খুবই আর কি প্রেশারাইজ করেছে, ভিডিও কোথায় তোর, ভিডিও নাই কেন? মানে আমরা সবসময় শুনি যে বাসা থেকে হয়তো একটু না করা হয়। এইটা আমার ক্ষেত্রে একদম না, আমার পুরোপুরি উল্টা। ওরা খুব সাপোর্ট করে, আমি খুব বলে যে ভিডিওটা বানা, না হলে না হবে, তুই বানা তুই বানা তুই বানা, এরকম বলতে থাকে। কিন্তু এখন একটু কমাই দিছি যদিও। যে এই ঈদে, রোজার ঈদে আপনি কোনো কন্টেন্ট বানিয়েছেন? না। আপনি কোথায় ঈদ করলেন? আমার ঈদ ঢাকাতেই হলো এবার। যদি আমি কুষ্টিয়ার মেয়ে, কিন্তু ঢাকাতে ঈদ কেন যদি বেশি কমফোর্টেবল ফিল করি, কারণ ঢাকা হচ্ছে ঈদের সময় ফাঁকা হয়ে যায়, ঢাকা হয়ে যায় ফাঁকা, যার জন্য মানে খুব শান্তি লাগে যে ঢাকা ঠান্ডা আছে। তার মানে এই না যে আমাদের রিলেটিভস নেই, আমরা রিলেটিভসদের বাসায় যাই, তারা আমাদের বাসায় আসে, এটা মোটামুটি ভালোই কাটিয়ে দিত আমাদের। আপনার এই ভিডিও নিয়ে কিন্তু খুব মজার মজা, আপনাদের যারা ফলোয়ার আছে আপনার বিশেষ করে, তাদের অনেক কমেন্টে দেখা গেছে যে আপনি খুব ক্যাজুয়ালি ভিডিও শ্যুট করেন, যে আপনি বাসায় আছেন, খাটের উপর বসে আছেন, তখন হয়তো একটা ক্যামেরা অন করে, মোবাইলে ক্যামেরা অন করে আপনি কিছু বলছেন, সেখান থেকে কিন্তু ফলোয়ার বেড়ে যায়। এই যে মানে একদম ক্যাজুয়ালি করার ব্যাপারটা, এখন তো অনেকে অনেক রেডি হয়ে টিম নিয়ে কাজটা করে। এক্স্যাক্টলি, আমি শুরুই করছি, আমার কোনো স্ক্রিপ্টই থাকে না। আচ্ছা আপু, আপনি এই ডায়লগটা একটু বলে শোনান তো, ওটা হিট অফ দি মুভমেন্ট হয়ে যায়। আমি কখনো প্রিপেয়ার করে স্ক্রিপ্ট নিয়ে কাজ করি না। আমি যে পপুলার হলাম কি করে আমি তাই জানি না। এখন যদি বলা হয় যে আপনি, আপনার কি প্ল্যান ছিল, যে কোন প্ল্যানের মাধ্যমে হয়েছে, আমি এটা বলতে পারবো না, কারণ হয়ে গেছে, লাক বাই চান্স হয়ে গেছে জিনিসটা। কিন্তু আমার কোনো প্ল্যান ছিল না কখনো। থাকে না মানুষের যে আমি কন্টেন্ট ক্রিয়েটার হবো, আমার একটা জার্নি আছে, আমাকে অনেক বাধা বিপত্তি দিয়ে উঠাতে, এরকম কোনো কিছুই ছিল না। আমার না কোনো ভালো ক্যামেরা ছিল, আমার ফোন ছিল, ফোন অন করে যা আমার মাথায় এসে যখন আসে সেরকম করে বলে দিছি, দ্যাটস ইট। আর কোনো আর এখন যখন আপনার ফলোয়ার হয়ে গেছে, এখন তো কন্টেন্ট ক্রিয়েটরদেরকে অনেক ব্র্যান্ডও নিয়ে যায় প্রমোশনের জন্য। আপনার কাছে নিশ্চয়ই সেরকম অফার এসেছে? অনেক আসছে, কিন্তু আমি ফিরাই দিই, কারণ আমার মিথ্যে মানে বলে আমি যেটা পড়বো না সেটা আমি কেন প্রমোট করবো। একটা এক্সাম্পল দিই, ফোন কোম্পানিগুলোও আসে, কখনোই কোনো একটা ফোনের মধ্যে ট্রাক চলে গেলে সে ফোনটা বেঁচে থাকে এটা সম্ভব না। তা আমাকে বলা হয়েছে যে একটা ফোন, এটার প্রমোশন করে দিতে হবে, আপনি এটা বললেন, কেন বলবো? একটা ফোন আছাড় মারলেই তো এটা ভেঙে যায়, আর ওর মধ্যে ট্রাক চলে যাবে, ফোনে কিছু হবে না, এটা একটা ফালতু কথা না? তো আমি কেন ভিডিও করে দেবো তোমাকে, কেন প্রমোশন করবো তোমার? ইভেন আমাকে খাবারের প্রমোশন করার কথা বলতে হচ্ছে, আমি আগে যে খাবো, গিয়ে দেখবো খাবারটা কীরকম, যদি ভালো লাগে তাহলে আমি করে দেবো, না লাগলে আমি করতে পারবো না। এই ব্যাপারে আমি আর কি একটু স্ট্রিক্টলি বলা যায় যে ফেক প্রমোশন আমাকে দিয়ে হবে না। তাহলে এমন কোনো প্রমোশন যেটা আপনি করেছেন নিজের মনের আনন্দে, এরকম কোনো উদাহরণ বা কোনো? হ্যাঁ আছে, আমি হচ্ছে একটা রিনাউন্ড কোম্পানি করছিলাম, আমি ওটা নিয়ে ইউজ করছি। চিন্তা করতে পারবে, সেই আমাকে ওনারা দিছিল হচ্ছে 3টা টি শার্ট আর 2টা ট্রাউজার। ওটা হচ্ছে 2021-এর কথা, 2021-এর কথা, এখন 25, এখন ওগুলো ওরকমই আছে। তাহলে আমি কেন ওদেরকে প্রমোট করব না?
আসলে ব্যাপারটা মানে ওদের ফ্যাব্রিকটা বলেন যেমন মানে প্রোডাক্টটা অনেক ভালো ছিল, যার জন্য আমি প্রমোট করে দিছি। আচ্ছা, তো উষ্ণ এই যে আপনি কন্টেন্ট বানাচ্ছেন, ব্র্যান্ডের জন্য কাজ করেছেন, আবার আপনি একটা এথিক্যাল জায়গাও আপনার একটা আছে, তো এই জায়গাগুলো থেকে যখন আমরা ঈদের সময়, বিশেষ করে গত ঈদেও হয়তো আমরা দেখেছি যে অনেক ব্র্যান্ড প্রমোটাররা আছে যারা কন্টেন্ট বানাচ্ছে, তারা তো আপনারই সহকর্মী, তারা যখন এই কাজগুলো করে তখন আপনার কেমন লাগে? আমার খুব ভালো লাগে, আমি খুব এনজয় করি। অনেক থাকে না যে হিংসা করে আমার থেকে বেড়ে গেল, আমার কেন হয়ে গেল, আমার মধ্যে এটা একদমই নাই। ওরা যদি বাড়ে, ওদের ফলোয়ার্স বাড়ে, ভালো ভিডিও দেয়, আমার খুব ভালো লাগে। স্পেশালি সুরভি ইয়াসমিন, ওর হচ্ছে কন্টেন্টের কোয়ালিটি কিন্তু অনেক ভালো। তারপর রাজ আছে, রাজের কন্টেন্ট কোয়ালিটি অনেক ভালো। ও যে মানে সুরভি জনরা একটা, রাজের জনরা একটা, কিন্তু দুই জনরাতে কিন্তু খুব ভালো করছে। তো আমার খুব ভালো লাগে যখন আমরা ভিডিও টিডিও দেয়। এই যে ধরেন আপনি ঈদের সময় বা ঈদের পরে আপনি কুষ্টিয়া গেলেন বেড়াতে, তখন আপনাকে কেউ দেখতে আসলো, থাকে না প্রিয় কন্টেন্ট ক্রিয়েটরকে আমি দেখতে আসলাম, তখন আপনার কিরকম মনে হয়? সত্যি বলবো, সত্যি বলুন। খুব লজ্জা লাগে, খুব লজ্জা ফিল করি যে এটা ছবি তুলি তোমার সাথে, ছবি তুলি না আপু আপনার সাথে, আমার ভয় লাগে, লজ্জা লাগে, যার কারণে মানে খুশি হওয়ার থেকে ভয়টা বেশি পেয়ে যায়। যে খুশি হওয়াই আল্লাহ আমাকে ফলো করে, এরকমটা কখনো বিশ্বাস করেন কখনো লাগে নাই, কখনো না। কেউ যদি কোনো কারণে ফোন দিয়ে তোমার না ভিডিওটা দেখছি, এটা বলার সাথে সাথে আমার খুব লজ্জা লাগে যে দেখছে আমার ভিডিওটা, এটা তো খুশি হওয়ার কথা, কিন্তু জানি না আমার লজ্জা লাগে, কেন লাগে এটা আমি বলতে পারবো। আর আপনার যে একটা এক্সেন্ট আপনি ইউজ করেন, যেটা আমরা বলছিলাম যে আপনি কুষ্টিয়ার বা অন্য কোনো অঞ্চলের কিনা, এই এক্সেন্টটাকে আপনি কেন বেছে নিলেন? আমি বেছে নিইনি, মানে তখন যখন রেগে গেছিলাম তখন অটোমেটিক এই এই অ্যাকসেন্টে আমার দাদি কথা বলে। আচ্ছা, তখন দাদির কাছ থেকে, দাদিকে ফোন দিলে এখন সে এই অ্যাকসেন্টেই কথা বলবে। তো ওইটার থেকে রেগে 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 ফট করে বের হয়ে গেছে। বাট আমি ওই অ্যাকসেন্টে কথা বলতে আসলে খুব বেশি ভালো পারি না। মানে সবাই বলে যে বাংলাদেশে মনে হয় সবচেয়ে সুন্দর যদি বচনভঙ্গি কোনো জেলা থাকে সেটা কুষ্টিয়ার, কিন্তু আমার কাছে তো মনে হয় খ্যাত। কি না, আঞ্চলিক ভাষার কিন্তু একটা আবেদন আছে। আপনি কি মনে করেন আপনার ওই আঞ্চলিক ভাষার জন্যই আপনার ফলোয়ার বেড়েছে? ফলোয়ার আমার জন্য বাড়ছে, আঞ্চলিক ভাষার জন্য না। আমি বলে খুব চিল্লাই, কিন্তু ইন রিয়েল লাইফ এক দুই না। আমি সেটাই জানতে চাচ্ছিলাম, কোথায় সেই? আমার মাকে, আমার মায়ের ফ্রেন্ড ফোন দিয়ে বসে যে তোর মেয়ের কন্টেন্ট দেখলাম, আরে হাসি লাগবে, ওকে বাড়িতেও এরকম? না রে, বাড়িতে একদম চুপচাপ, কোনো কথা বলে না, যে চিল্লাবে এটাও চিল্লাই না। চিল্লানো জিনিসটা আসে না, আমার আগে আসতো বাট এখন আর আসে না, কেন জানি খুব লো হয়ে গেছে। আপনার কথা থেকে কিন্তু আমার অনেক প্রশ্ন চলে আসে। সরি, আমাকে ক্ষমা করবেন, আপনার নাম যদি ভুল উচ্চারণ করা হয়। উষ্ণ, আচ্ছা আমরা উষ্ণতে ফিরে আসি। উষ্ণ, আমার খুব জানতে ইচ্ছে করছে এই মুহূর্তে আপনি সেদিন রেগে গিয়েছিলেন কেন, যে কারণে কন্টেন্টটা হলো? এখন আমার তো অধিকাংশ কন্টেন্টই রাগান্বিত, কোন কন্টেন্টে স্পেসিফিক বলছেন? যেটা হচ্ছে আপনার যে ভিডিওটা, আমি অনেক বড় ফ্যান, যেখানে ওই যে অ্যান্টিবায়োটিক ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ফাইজলামি না তার কি বলেন? এটা কি আমি মিথ্যে কিছু বলছি? আপনাকে এখনকার জেনারেশন তো প্রেম ভালোবাসা নিয়েই থাকে, মা বা ভাই বোন কারোর প্রতি কোনো খেয়াল নেই, না আমার বয়ফ্রেন্ড লাগবে, আমার গার্লফ্রেন্ড লাগবে, এগুলোই তো চলে। তো আমার হঠাৎ করে মাথায় আসলো, মানে কতটুকু ঠিক হবে বলা জানি না, কিন্তু আমার ফ্রেন্ডদের সাথে অনেক এরকম হয়েছে যে ওরা হচ্ছে অনেকদিন রিলেশন করছে, হঠাৎ করে একদিন শুনলাম যে একজনের সাথে বিয়ে হয়ে গেছে মেয়েটার, কিন্তু ছেলেটার কোনো ইয়ে নাই। তো আমার কথা যে তুমি প্রেম করছো, একসাথে থাকবে বলেই ভালোবাসাবাসি করলা, প্রেম করলা, বিয়ে একজনকে করে ফেললা, এত ইজি? মানে এদের কাছে একেবারে সস্তা হয়ে গেছে মানে সম্পর্কের কোনো মানে হয় না। তাই আমি বললাম যে আমাদের অ্যান্টিবায়োটিক একটা, মানে অ্যান্টিবায়োটিক দিয়ে তো একটা কোর্স থাকে, সেই কোর্সটা ফুলফিল করতে হয়। যখন প্রেম করি আমরা, তখন আমিও করছি, আমি মিথ্যে বলবো না। আমার এখনো ভেবে খুব লজ্জা লাগে, আমি ফোন দিয়ে বলতাম খাইছো তুমি, এত লজ্জা লাগে এই কথাটা শুনতে, ক্রিঞ্জ এসে যায় গায়ের মধ্যে যে আমি কখনো কাউকে ফোন দিয়ে বলছি তুমি খাইছো। তো আমি না থাকার আগে কেউ খেত না, খেতে তো ঠিকই। যখন প্রাইমারি এজ চলে একটা রিলেশনের, তখন জান দিয়ে দেবে আপনার জন্য, কিন্তু যখন আপনি একটু বিয়ের সাথে হয়ে যাবে, পুরাতন হয়ে যাবে, তখন আপনাকে চিনবেই না, আপনি খ্যাত হয়ে যাবেন। আপনার দাঁত এরকম কেন, আপনার মুখ এরকম কেন, আপনার চুল এরকম কেন, নানান ধরনের জাতীয় প্রবলেম বের করা স্টার্ট করবে। কি এটা কি ঠিক? তুমি যদি বিয়ে না করো, তোমার ইন্টেনশন যদি বিয়ে না থাকে, তুমি কেন প্রেম করো? তাহলে আমরা কিন্তু দেখলাম আপনি রেগে গেছেন বলেই
এই ভিডিও কিন্তু অনেক মানে বেশ মিলিয়ন ভিউ পেয়েছে। আপনার অনেকগুলো রাগের ভিডিও কিন্তু অনেক ভিউজ পেয়েছে। তার মানে রাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে রাগ মাঝে মাঝে ভালো নাকি? বলতে পারেন। আচ্ছা, তাহলে আপনার অন্য ভিডিওগুলা মানে আপনার ফেভারিট ভিডিও যেটা, এটা বাদ দিয়ে যেটা আপনি রেগে করেছিলেন কিন্তু পরে আপনার দেখে নিজেরই অনেক মজা লাগলো? সব সময় নেগেটিভ। আমি হচ্ছে আহ স্কুবা ডাইভিং থেকে ওটা করতে যাচ্ছিলাম, তো আমাকে আমার এক ফ্রেন্ড বললো যে ও তো একা পারবে না। তখন আমি রেগে যে বলছি, তুই কেন এত নেগেটিভ, পারবো না কেন বললি, আমি বসছি এখনো করছি এখনো তখন আমি বলে ফেলেছি ফ্লো ফ্লোতে, তুই সবসময় নেগেটিভ, তো পজিটিভ থাকলে কি সমস্যা। তো পরবর্তীতে আমি গেছিলামও করছিলামও, তো ওইটা একটা র ভিডিও ছিল, ওটা কিন্তু ইয়ে ছিলই না, এটা কন্টেন্টের কোনো ভিডিও ছিলই না, ও এমনি ক্যামেরা ধরেছিল, আমি রাগের মাথায় বলে দিছি, ওইটা অটোমেটিকলি ভাইরাল হয়ে গেছে। তো ওই কন্টেন্টটা দেখলাম আর কি অনেক ভালো লাগে। আপনার ভিডিওতে কিন্তু অনেকে বলে যে আপনি শুধু মেয়েদেরকে নিয়ে কথা বলেন। এটা অনেক পাই, এটা আমি অনেক বেশি পাই যে আপনি মেয়েদেরকে কেন অ্যাটাক করেন। আমার এরকমও ভিডিও আছে যেগুলোতে আমি ছেলেদেরকে অ্যাটাক করছি। আসলে অ্যাটাক বলে কোনো কথা না, আপনি মেয়ে হন, আপনি ছেলে হন, আপনার ইন্টেনশন খারাপ হলে আপনি খারাপ মানুষ, আমি ভালো মানুষ না। সে আপনি মেয়েই হন ইয়া ছেলেই হন, কিন্তু এখন দেখেন সব মিলেই একেবারে একটা জগা কিছু, মানে কোনোদিন কখনো কাউকে এখন এই যুগে দেখলাম না যে প্রেম করে বিয়ে করলো। প্রেম করলো 100 জনের সাথে, বিয়ে করলো একজনের সাথে। এটা এই জিনিসটা খুব নোংরা লাগে আমার কাছে। তো এই জন্য আমি একদিন বসে টঙে চা খাচ্ছিলাম, একটা ছেলে হঠাৎ করে আসলো, আপু আপনি অ্যাওরি আপু না? যে জি আমি অ্যাওরি আপুই। আমার নামটাও বলতে পারলাম না। যে আপনি জানেন আপনার কারণে আমার ব্রেকআপ হয়ে গেছে? যে আমার কারণে? যে আপনি কেন ভিডিওটা বানিয়েছেন যে ফোন দেখতে হবে? তো আমি বললাম যে আমি এখান থেকে কি করে দোষী হলাম, আপনার ব্রেকআপ হয়ে গেছে তো? যে আপনার ভিডিও দেখার পরে আমার গার্লফ্রেন্ড আমাকে বলছে তোমার ফোন দেখবো, আমি দেইনি। তার মানে তো তোমার মধ্যেই তো খোঁত আছে, দাওনি কেন ফোন তুমি? বলছে, আমি দেইনি আপু, এখন আপনি তো বুঝেন না। না আমি বুঝি না, ফোন কেন দাওনি তুমি? তো ফোন তুমি কি একজনের সাথে টু টাইমই করতেছো যে তোমার ফোন দিতে অসুবিধা আছে? না আপু আসলে, মানে ও নিজের কথাতেই নিজে ধরা খেয়ে গেছে। এই জিনিসগুলো মানে আর খুব উইয়ার্ড লাগছে যে আপনাকে এসে আপনার কারণে কিন্তু ব্রেকআপ হয়ে গেছে আপু। তো এটা কি ঠিক বলা? তুমি নিজে চোর এক চোরকে যে বসে তুই চুরি করিস কেন, ব্যাপারটা এরকম হয়ে গেছে। আপনার আর এরকম আরো অনেক করে কি গল্প আছে যেগুলি মানে আপনি খুব পরে এই যে এখন আমার সাথে বলতে পারেন যে আপনি এরকম বসেছিলেন, আপনাকে এসে একটা ভিডিও নিয়ে কেউ কোনো কথা বলে, আপু আপনি ভাবে কথা বলেন কেন, ওটা না নিয়ে ওইটা না, আপনার ব্রেকআপ হয়ে গেছে আপু। ব্রেকআপ হয়ে গেছে, শুধু এটাই ছিল আপনার? না আরো লোকজন আছে, ওরা এরকম করে বলে না, ওইটা একজনই ছিল, একবারই বলছে যে আপনার কারণে তো ব্রেকআপ হয়ে গেছে। তাহলে তখন মনে হচ্ছে তুমি ফোনটা দাও নাই কেন ওকে? যে আপু আপু, তখন আপু আপু কি তুমি বলো, তুমি বলো আমি তোমার ব্রেকআপ করে দিচ্ছি, তুমি আহ ওকে ফোনটা দিয়ে দিলেই তো হয়তো ব্রেকআপটা হতো। তাহলে ব্রেকআপ হতো না। আচ্ছা অরি, ঠিক আছে তো না? আচ্ছা, জানতে ইচ্ছে করছে যে আপনি তো আমরা জানি যে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদেরকে অনেক ধরনের কমেন্ট টলারেট করতে হয়। আপনি আবার ফিমেল কন্টেন্ট ক্রিয়েটার, নিশ্চয়ই আপনাকেও ইনবক্সে বা কমেন্টে অনেক কিছু দেখতে হয়েছে, পড়তে হয়েছে, শুনতে হয়েছে। এরকম কি কোনো কন্টেন্ট আছে যেটার কমেন্টের কারণে আপনি মাঝে মনে হয়েছে যে আমি আরও মানে এরকম কন্টেন্ট বানাবো, অথবা আমি কন্টেন্ট বানাবোই না? না আমার কোনো কন্টেন্টের কারণে আমার এরকম কখনো কোনো ফিল হয়নি। কোনো কমেন্টের কারণে? হ্যাঁ কমেন্টের যে ভিডিও নিচে কমেন্ট ছিল সেগুলো হচ্ছে আম, আমি আমাকে দেখলে এখন তো আমার মনে হয় অন্য কিছু হয়ে যাবে, কিন্তু যেটা সত্যি কথা, আমি ভীষণ আল্লাহ ভীরু একটা মানুষ। তার মাঝে মাঝে ইসলামিক পোস্ট শেয়ার দিই, সেখানে নিচে খুব আজে বাজে কমেন্ট আসে। তো ওই জিনিসটা আমি নিতে পারি না, খুব মানে আমি নামাজে শীতে বসে হাওয়া করে কাঁদছিলাম যে এরকম কেন বলে লোকে, কেন বললো, আমি কি ওকে চিনি, ও কি আমাকে চিনে? আমি নামাজ কালাম পড়ি সব করে, যদি আমার ড্রেস দেখে মনে হবে না নামাজ কালাম পড়ি, নিজের সত্যি কথা আমি নামাজ কালাম পড়ি, কোরআন শরীফ পড়ি, সবই পড়ি, বাট আমি কোনো একটা ইসলামিক কোনো কিছু পোস্ট দিলেই নিচে এক গাদি কথা ওকে দেখে আসছে আমরা সে কি করি না করি। খুব কাঁদছিলাম ওদিনকে এটার জন্য, দেখো সাঁতার করবোই না আমি এগুলা। পরে আমার মা বললো যে ওসবে কান দিতে হয় না। মানে মাঝে মাঝে একটু ফলোয়াররা জাজমেন্টাল হয়ে যায়। ওরা ফলোয়ার না, ওরা হচ্ছে নিজের ফ্রাস্ট্রেশন বের করার জন্য সবার কমেন্টে নিজে আজেবাজে লেখে, শুধু আমার না, আপনি যে কোনো ক্রিয়েটারকে, মেল ফিমেল জেন্ডার বায়াস হচ্ছি না, যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার কমেন্ট বক্সে যাবেন, নিয়ে দেখবেন অকারণে গালিগালাজ করছে কোনো কারণ ছাড়া। তো
ওরা শুধু আমাকে টার্গেট করে বলে এরকম কিন্তু না, সবাইকেই বলে। সবাইকেই বলে। অরি, তাহলে আমাদের আড্ডা কিন্তু চলতে থাকবে, আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতির। প্রিয় দর্শক, কোথাও যাবেন না, ফিরে আসছি ছোট একটি বিরতির পরে। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম স্টার ইনসাইটসে। আমাদের সাথে আছেন অরি চৌধুরী। অরি ঠিক আছে? আচ্ছা, উষ্ণ, এটাও ঠিক আছে। আচ্ছা, বিরতিতে যাবার আগে আমরা যে গল্পটা করছিলাম, আপনি সম্ভবত জাজমেন্টাল কমেন্টের কারণে হয়তো একটু বিব্রত হয়েছেন মাঝে মাঝে। খুবই কম। কিন্তু আমরা জানতে চাচ্ছি, বিশেষ করে আমি জানতে চাচ্ছি, ফলোয়াররা তো প্রেম নিবেদনও করে, অনেক সময় অনেক রোমান্টিক মেসেজও করে। আমি কখনো আমার মেসেজ চেক করি না। কি বলেন? কখনো করি না, কমেন্ট করে দেখে হয়ে যায়, আর আমার মেসেজ চেক করি না। কমেন্টে কেউ কখনো বলেনি যে আপনার সাথে সময় কাটাতে চায়? হ্যাঁ, বিয়ে করব, তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, তোমার বাড়ির নাম্বার, তোমার বাসার লোকজনের নাম্বার দাও, তোমার বিয়ের প্রস্তাব পাঠাবো। তো আসে, এটা আমার না, প্রতিটা মেয়ের কমেন্টে আসে। আপনার কোনো রিপ্লাই থাকে? আমাকে যতজন আই লাভ ইউ বলে আমি থ্যাংক ইউ বলে রেখে দিই, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে আমরা যখন এই কমেন্ট নিয়ে আমরা চিন্তা করছি, আমরা কাজ করছি, বা আমরা যখন এটা রিপ্লাই দিচ্ছি, তখন আপনার এক ধরনের রিপ্লাই থাকে। বাট যদি কেউ সামনাসামনি আপনাকে কেউ এরকম বলে যে আপনাকে তো আমি দেখেছি কন্টেন্টে, আমি আপনাকে বিয়ে করতে চাই, এইটা কখনো কেউ বলেনি, অনেস্টলি কখনো কেউ বলেনি। কিন্তু আপনি তো শুধু কন্টেন্ট না, আপনি তো মডেল হিসেবেও কাজ করেছেন, যতটুকু আমরা জেনেছি। আপনি বিজ্ঞাপনে কাজ করেছেন, অমিতাভ রেজা চৌধুরীর সাথে কাজ করেছেন, আপনি আদনান আল রাজীবের সাথে কাজ করেছেন। তো এই যে কন্টেন্ট ক্রিয়েশন পাশাপাশি হচ্ছে মডেলিং, এটাকে আপনি একই প্যারালালি করে গেছেন একইভাবে? হ্যাঁ, আমি যখন শুট করতাম তখন আমি অবজার্ভ করতাম খুব, যে কোথায় কি হচ্ছে, কি করে কি হচ্ছে, অবজারভেশনে থাকতাম। ওখান থেকেই মাঝে মাঝে কন্টেন্টের আইডিয়া মাথায় আসতো। বাট অনেস্টলি আবারও বলছি, আগেও বলেছি, আমার মানে কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার কখনোই কোনো ইচ্ছা ছিল না। এমনি ভিডিও বানাইছি, হয়ে গেছি এখন। আল্লাহ হয়তো এটা রহমত বলতে পারেন, বাট হয়ে গেছে। অনেকে হচ্ছে কেনে ফলোয়ার্স, যতটুকু আমি জানি। বাট আমার 2 বছর আগে যা ছিল, এখন 2 বছর পরেই তা আছে, আলহামদুলিল্লাহ, সেটা কমে নেই। মানে আমি কনফিডেন্সের সাথে বলতে পারি যে আমাকে যারা ভালোবাসতো তারা এখনো ভালোবাসে। অরি, আপনার কথায় কিন্তু 2-3টা জিনিস একটু সামনে চলে আসলো। সেটা হচ্ছে আপনি 2 বছর আগে বেশ রেগুলার ছিলেন কন্টেন্ট বানানোর ক্ষেত্রে, তারপর আপনার একটু কমে গেছে, একটু গ্যাপ হয়েছে। এই গ্যাপটা কেন হলো, যদি মোহনার দর্শককে আপনি একটু জানাতেন। আমার অ্যাকচুয়ালি 2022-তে লাস্ট ডিসেম্বরে আমার ব্রেন স্ট্রোক হয়, যার কারণে আমি অনেকদিন ধরেই আর কি অসুস্থ ছিলাম। তারপর যদি কোনো ভিডিও বানাতে যাই, কমেন্ট এত জঘন্য জঘন্য আসে, তখন আর মানে কনফিডেন্সটা থাকে না দেওয়ার, যে তুমি কি খেয়ে ভিডিও বানাচ্ছ, কোন ব্র্যান্ড একটু বলো তো। মানে খুবই নোংরা নোংরা ইয়ে করে, তো ওগুলো দেখতে ভালো লাগে না বলেই বলতে পারেন কমাই দিছি। কিন্তু আমার আব্বু, আমার আম্মু, আমার দাদি, আমার খালা সবাই যে যা ইচ্ছা বলো তুই করতো, আমরা তো আছি, তুই কর। মানে তারা খুবই উৎসাহ দেয়, কিন্তু যা জানে না হয়েছে কি, এখন আমি লক্ষ লক্ষ মানুষকে ধরে ধরে বলতে পারবো শোনেন কিছু লিখেন না, আমার মুখের এটা অটোমেটিকলি এরকম হয়ে গেছে, আমি ইচ্ছা করে করিনি, এটা তো আমি সবাইকে বলে বোঝাতে পারবো না। তাহলে আমি আর বদার্ড হই না কেউ কিছু বললে। আগে মানে প্রথম একটু কষ্ট লাগতো, এখন যে যাচ্ছে বলতে। বাট অনেকে যারা সোশ্যাল মিডিয়াতে রেগুলার, তারা তো ইউজুয়ালি পোস্ট দেয়, জানিয়ে দেয়, বা একটা ছোট্ট ভিডিও হয়তো করে। এটা আমার কাছে মনে হয় এটা সম্পূর্ণ সিম্প্যাথি নেওয়ার জন্য করে। আমার সিম্প্যাথি লাগবে না। আল্লাহ দিছে যা, আল্লাহ একটা পরীক্ষা, এটা ছিল আমার জন্য। এখন আমি ভুগছি, ইনশাআল্লাহ আমি সুস্থ হয়ে যাব। আমরা সেটা আশা করছি আপনি অবশ্যই সুস্থ হয়ে যাবেন এবং আপনি কন্টেন্ট ক্রিয়েশনে রেগুলার হবেন। বাট এখন তো আপনি টুকটাক করছেন না আবার? শুরু করছি বলা যেতে পারে, এখন রেগুলার না। শুরু আঁকা করাতে রেগুলার ছিলাম না। আগে কখনো বলতাম না তুমি ভিডিও করি, আমি তো কোনো প্ল্যান প্রোগ্রাম করে ভিডিও করি না, যে আমার স্ক্রিপ্ট থাকবে, এই ডেটে থাকবে, এরকম করে শুট করবো। শুটেও দেখবে আমি অনেক সময় শুয়ে শুয়ে ভিডিও করতেছি, না আপলোড দিয়ে দিলাম। আমার কোনো ইয়েই নেই, কোনো প্রিপারেশন বাদে আমি সবকিছু করি। আমি নাম বলবো না, আমি চিনি কয়েকজনকে, ওনারা স্ক্রিপ্ট রেডি করতে বসেন। কি করতেছেন? স্ক্রিপ্ট লিখছি, কিসের একটা কন্টেন্টের স্ক্রিপ্ট। আমি বুঝি না যে কন্টেন্টের ওই কি স্ক্রিপ্ট হইতে পারে,
কন্টেন্ট তো কোয়ান্টিটি হয়, এটা তো অটোমেটিক মাথা থেকে চলে আসে। এখন আমাকে কাউকে অপমান করতেছি না, কিন্তু ওরা স্ক্রিপ্ট রেডি করে বিধে ওরা খুব অর্গানাইজড ওয়েতে জিনিসটা প্রেজেন্ট করতে হবে। হয়তো বা আমারটা অত অর্গানাইজিং ওয়েতে প্রেজেন্ট করা হয় না, হয়তো বা, কিন্তু তারপর লোকজন ভালোবাসে। কিন্তু আপনার তো ইউটিউবে কোনো চ্যানেল নেই, রাইট? না না, বাট আপনার অনেক ভিডিও কিন্তু ইউটিউবে আছে। ওটা আমার একটা পেজও আছে এই ফেসবুকে, যেখানে অনেক ফলোয়ার, ওটাও আমার পেজ না। ওটা আপনার পেজ না? না। তাহলে এটা নিয়ে কখনো আপনি রিপোর্ট করা বা? হ্যাঁ করছি, হয় না, কিছু হয় না। কিছুই হয়নি। সিকিউরিটি অনেক হার্ড। যে অরি, আমার তো নাম হচ্ছে ক্যাপিটাল লেটার AWRY আমার পেজের নাম। আরো একটা পেজ আছে যেটা আমার আইডি নামে অরি চৌধুরী দিয়ে খোলা, ওটাতে অনেক ফলোয়ার। এমন এমন জিনিস আপলোড দেয় সে, আমার কাছে আমার নেই সেসব ছবি নেই যেগুলো ওর কাছে থাকে। তার মানে সে তো আপনার কঠিন ফলোয়ার। এত বড়ই ফলোয়ার, আমাকে নিয়ে আইডি মানে পেজ মানে ইনকাম করতেছে। ইনকামও করবে? হ্যাঁ অবশ্যই, ওর যে ফলোয়ার হচ্ছে অ্যাক্টিভ থাকে পেজে, আমাকে দেখি আর আমাকে ব্লক করে রাখা। মানে ওর ইন্টেনশন কি আমি জানি না। আমি যখন খুবই অসুস্থ ছিলাম, আমাদের ডক্টর ছিলেন, মানে ফ্যামিলি ডক্টর, কি ফোন দিয়েছে, আরে তুই ভিডিও শুরু করছিস বলিস নি তো। আমি আঙ্কেল কখন শুরু করলাম, তোকে আমার মেয়ে বললো যে দিদিটা আবার কন্টিনিউ করছে। তো আমি হ্যাঁ এটা তো পেজ না, না এটা আমার পেজ না। আমি যখন অসুস্থ হয়ে বেড রিটার্ন ছিলাম তখন সে আরামসে দিয়ে গেছে। আর সবাই মনে আমার কাছে ফোন আসতেছে, আপু আপনাকে একটু দরকার ছিল, আপু আপনার সাথে একটু কথা ছিল। আরে আমি তো না, ওটা আমি তো বেড রিটার্ন, আমি কেমনে করবো। আমার মা বলে সবাই ভাবে তোর খুব অহংকার হয়ে গেছে যার কারণে তুই করছিস না। না মা, ভুল ধারণা, এরকম কেউ কিছু হয় না। না তুই জানিস না, সবাই ভাবে যে তোর খুব অহংকার হয়ে গেছে। না অহংকার, তুমি আমার মধ্যে অহংকার দেখো না, মানে তুই করছিস না, সবাই তোমার ফোন দিচ্ছে, তুই মানা করছিস তাও শুনছে না, তো ওরা বিশ্বাস করতে পারছে না জিনিসটা। মা, এটা ওদেরও দোষ না। এখন আমাকে এরকম একটা ঘটনা যে ঘটে গেছে, হয়তো তাদের এটা ধারণাতেও নাই। হ্যাঁ, তো ওই ফেক পেজটা এত অ্যাক্টিভ থাকে, ওরা মনে করে যে ও তো ঠিকই আছে। ও খুব প্রচন্ড অ্যাক্টিভ থাকে ও, তাই না? প্রচন্ড। আচ্ছা, আপনি কিন্তু আপনার কথার মাঝখানে উপার্জনের কথাও বললেন। হ্যাঁ, আপনি যখন রেগুলার ছিলেন নিশ্চয়ই আপনার একটা ভালো অ্যামাউন্ট আসতো নাকি? আমি ফেসবুক থেকে একটা পয়সা কখনো আর্ন করে নাই। এটা খুব সুয়েট লাগে শুনতে, বাট এটা সত্যি। ও হয়তো করে কিন্তু আমি না। আপনার নাম নিয়ে আরেকজন? এটা বিশ্বাসই করবে না কেউ যে আমি এখন পর্যন্ত ফেসবুক থেকে একটা পেনি, আমি একটা পয়সা পাই নাই। তো সেক্ষেত্রে আপনার কোনো লিগ্যাল কোনো কিছু করার কি ইচ্ছে আছে, যে যদি আপনি রেগুলার হন? টাকা পয়সার জন্য আসলে আমি করি না না, এটা টাকা পয়সা, এটা ধরেন একটা আইডেন্টিটিরও তো ব্যাপার আছে। হ্যাঁ এখন দাঁড়াইছে, সেটা অনেক আগে যখন শুরু করছি আমরা তখন একটা জিনিস। এখন তো রাস্তাঘাটে ব্লগার, যাকে দেখবেন সেই ফোন ধরে একটা ব্লগ বানাচ্ছে। মরে যাচ্ছে কেউ, মরা মানুষটাকে ধরবে না, সে ব্লগ করছে। পিটাপিটি হচ্ছে কেউ, মারামারি থাকা সে ভিডিও করতেছে। রাস্তাঘাটে ব্লগার এখন। আমি তাই দেখলাম যে একটা ফুচকাওয়ালা ব্লগ করছে। হ্যাঁ, এখন অনেকেই করছে। অরি, আপনার প্ল্যানটা সম্বন্ধে জানতে চাই। আমরা তো আপনার ঈদের গল্প শুনলাম, সেক্ষেত্রে এইবার যদি আমরা এইভাবে একটু জানতে চাই যে আপনি এবার ঈদে কিভাবে আপনার সময় কাটালেন, যেহেতু আপনি ব্লগ একটু কম করছেন, না হলে হয়তো জিজ্ঞেস করতাম আপনি কি নিয়ে ব্লগ করছেন। আমি ঈদে বাসায়, আমার সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে কিচ্ছু না করে বসে থাকা। কিচ্ছু করবো না, আমাকে ফোন নিয়ে নাও, যা ইচ্ছা তাই নিয়ে নাও, অত লোক নেই মেসেজিং করার। আব্বুর সাথে কথা বলি, আম্মু দাদি খালা এরা আছে, তো জাস্ট এদের সাথে কানেক্টেড থাকলে আম্মুকে আমার ঈদ এরকমই চলে যায় বাস। আর এখন যদি জানতে চাই আপনার ফিউচার প্ল্যান কি, কারণ অনেকেই তো থাকে যে আমি প্ল্যান এটা করবো ওটা করবো, আপনার প্ল্যান কি? আমার প্ল্যানটা খুব বাজে। অন্যান্য মেয়েদেরকে জিজ্ঞেস করলে হয়তো বলবে আমি এটা করবো আমি ওটা করবো। আমার প্ল্যান কোনো ভালো মানুষকে দেখে বিয়ে করে সেটেল হয়ে বসতে বাস। কিন্তু আমার বাবা মা কখনোই দেবে না। পারিবারিক একটা চাপ থাকে না মেয়েদের প্রতি, মানে জন্মের পর থেকেই, যে বিয়ে দিয়ে দেবো, এই প্রেশারটা আমি কোনোদিন পাইনি। এখন তো তারা আপনাকে আবার ব্লগ করার কথাও বলছে, তাহলে আপনি কি অচিরে শুরু করবেন, মানে এরকম কি কোনো প্ল্যান আছে? এখন সবাই যেহেতু অনেক সাপোর্ট করছে, আশা করা যায় শুরু করবো। মানে আমি খুব ইনসিকিউরিটির মধ্যে ভুগি, বিকজ আমার লিপ মুভমেন্ট খুব একটা বেশি হয় না আগের মতন। তারপরে হচ্ছে আমার কালকে একটা মিটিং ছিল, গতকালকে ওখানে গেছি, ভাইয়া আমাকে ডাকছে ওদিক থেকে, আমি ভাবছি হ্যাঁ ভাইয়া, এদিকে ভাইয়া ওদিকে, আপু আমি তো এদিকে। এরকম আপনি কি অসুস্থ আপু? আমার চেহারা দিয়েই অসুস্থতাটা কেন জানি বের হয়ে যাচ্ছে। ইভেন আমাদের বাসা যে বানাইছিল, যে রাজমিস্ত্রি, আমাদের বাসা এতটুকু যখন আমি ছিলাম তখন বানানো হয়েছে। বড় হওয়ার পরে বুঝেছি যে এটা কেডা, যে আমি উষ্ণ, মাকে চিনতে পারছেন না, তুই এত বড় হয়ে গেছো, অসুস্থ নাকি মা?
ওই পর্যন্ত আমাকে দেখে অসুস্থ অবস্থা, যার সাথে আমার 20-22 বছর দেখা নেই, সেই লোকটা পর্যন্ত বললো যে আমি অসুস্থ কিনা। এখন এক একজনকে তো আমি এক্সপ্লেন করতে যাবো না কি হয়েছে। আজকে বললাম, হয়তো দর্শক জানলো যেটা হয়েছে, তারপরে নিচে এসে কমেন্ট করে আপনি কি খেয়ে ভিডিও দিচ্ছেন, যেটা খাইছেন আমাকেও দেন তো। ও এত বিরক্তিকর লাগে এই জিনিসটা, মানে মাসের যে রোগবালাই হতে পারে, এটা কেন যে কেউ বিশ্বাস করতে চায় না আমি জানি না। এটা হতে পারে যারা কন্টেন্ট বানায় তাদেরকে সবাই অনেক ভালোবাসে, অনেক হ্যাপি মনে করে, এটাও একটা কারণ কিন্তু হতে পারে। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। আমরা যেরকমটা থাকি ক্যামেরার সামনে, আমরাও মানুষ, আমাদেরও পারিবারিক ঝামেলা আছে, আমাদেরও অনেক মানে অসুবিধার অবস্টিকেলস যায়। এরা মনে করে কি এরা যার ক্যামেরাতে পিছনেও তা, ব্যাপারটা এরকম না। আমাদেরও অনেক দুঃখ কষ্ট থাকে, অনেক কিছুই থাকে, আমরা ওটা দিয়ে সাফার করি। আর ক্যারিয়ারের ক্ষেত্রে আপনার কি অন্য কোনো 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 ছোটোখাটো কোনো প্ল্যানও কি আছে? এটা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে হতে পারে যে আমি হয়তো এটা নিয়ে কাজ করতে চাই সামনে, যেহেতু 2 বছর অনেক চেঞ্জ চলে এসছে, অনেকে অনেক ধরনের টার্গেট আগে মার্কেট। আমি খুব চিল্লায় কথা বলতাম, এটা আমার আইডেন্টিটি হয়ে গেছে যে মেয়েটা খুব চিল্লায় কথা বলে, ওই মেয়েটা না। এখন আমি আর চিল্লায় কথা বলতে পারি না। এখন কন্টেন্ট ক্রিয়েট হয়ে গেলে হয় কি, কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেলে হয় কি যে একটা মাসে এক্সপেকটেশন চলে আসে। কিন্তু আমাকে আপু আপনি ওই ডায়লগটা একটু বলে শোনান তো, আমি তো পারবোই না ওই পিচে কথা বলতে। একটু আগে তো ভাইয়া বললো যে একটু জোরে কথা বলো, একটু জোরে কথা বলো, আমি তো পারি না, এর থেকে বেশি জোরে হয় না আমার। আপু একটু চিল্লান তো, আমি পারবো না চিল্লাতে। কিন্তু আমাদের তো মিষ্টি অরিকে খুব ভালো লাগছে, না চিল্লালো, খুবই দারুণ আপনি। তো এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কন্টেন্ট ক্রিয়েশনের তো এখন আরও 2 বছরে নানা ধরনের ডাইমেনশন তৈরি হয়েছে, আপনি নিজেই দেখছেন, আপনার কলিগরা আছে, আপনার সহকর্মীরা অনেকে বলছে করছে। আপনি তাহলে এখন যে আপনার পরিবর্তিত ইমেজ, সেটার উপর ভিত্তি করে আপনি কি কোনো প্ল্যান করেছেন কি না যে না আমি এখন এরকম কন্টেন্ট বানাতে পারি? থাকে না মানুষের মাথায়, এরকম কি কিছু আছে কিনা? আমি এই ব্যাপারে একেবারে কবি নীরব, কারণ আমার কোনো প্ল্যানই নেই। আমি বিশ্বাস করেন কোনো প্ল্যানই নেই আমার মাথায়। আমার মা তো সারাদিন বলে যে একটা মানুষের একটা এইম থাকে, সেটা করতে চাই। তুই কি করতে চাস? আমি বলতে পারি না, কারণ আমি কিছু করতেই চাই না, খালি বসে থাকতে চাই, আমি শুয়ে থাকতে চাই, ঘুমাতে চাই, বাস। আর যদি বলেন আসলে তুমি কি করতে চাও, আমি বলবো যে আমাকে বিয়ে দিয়ে দাও, আর কারো বউ হয়ে সংসার হয়ে শেষ। এটাও কিন্তু একটা দারুণ আইডিয়া। সুপ্রিয় দর্শক, আমরা আড্ডা দিচ্ছি আজকে অরি চৌধুরীর সাথে, যার ডাকনাম হচ্ছে উষ্ণ। বেশ উষ্ণতা ছড়িয়ে গেছে স্টার ইনসাইটসে। তো এখনকার মতো বিদায় নিতে হচ্ছে, কারণ আগামীকালকে একই সময় আমাকে ফিরে আসতে হবে। তো রুম্পা ফারজানার জন্য তৈরি থাকুন, এবং যাবার আগে অরিকে যদি আমরা বলি যে মোহনার জন্য, মোহনার দর্শকদের জন্য যদি কিছু বলতেন। মোহনার টিভিকে বলবো অনেক 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 বেশি ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আমি খুবই এনজয় করছি আপনার সাথে কথা বলে, আমাকে খুব খুব বেশি আপ্যায়ন করা হয়েছে এখানে, টু বি রিয়েলি অনেস্ট। আর এটা মনে হয় আমার সেকেন্ড ইন্টারভিউ হবে। হ্যাঁ, এক্সপিরিয়েন্সটা অনেক বেশি ভালো। আর আপনারা যারা আমাকে ভালোবাসেন, প্লিজ ভালোবেসে যাবেন। আমার যেরকম অবস্থা, এটা ইনশাল্লাহ উন্নতি হয়ে যাবে, কিন্তু আপনারা আমাকে ভালো যেভাবে বেসে আসছেন পাশেন, এবং আমি তো আসছি, আর কোথায় যাবো। ধন্যবাদ অরি। ঠিক একই সময়ে একই আয়োজনে রুম্পা ফারজানা ফিরে আসবো খুব দ্রুত। ততক্ষণ পর্যন্ত মোহনার সাথেই থাকুন, ভালো থাকবেন।